আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আজকে চলে আসলাম অনেক রহস্যময় তিনটা গল্প নিয়ে। আপনারা যারা জান্নাতুরী আয়েশাপুরীর গল্প পছন্দ করেন তাদের জন্য খুশির খবর হলো জান্নাতুরী আয়েশাপুরীর গল্প একসাথে আসবে। মানে একটা গল্পের ভেতরে থাকবে আয়েশাপুরী ও জান্নাতুরীর কাহিনী। গল্পটা লেখার কাজ চলছে, এই গল্পর পর ওই গল্পটা আসবে ইনশাল্লাহ। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি শুরু করছি আজকের এপিসোডের প্রথম রহস্যময় পরীর গল্প। মাদ্রাসায় পড়া একটা ছেলেকে পরী ধরেছে। পরী ধরায় ছেলেটা কেমন আচরণ করছে এটা দেখে ছেলের বাবা মা কোনো উপায় না পেয়ে ছেলেটাকে বেঁধে রাখছেন। ছেলেটাকে বেঁধে রেখে ছেলের বাবা একজন কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজ বাড়িতে নিয়ে আসায় কবিরাজ বললেন, আপনার ছেলেকে নিয়ে আসুন আমার সামনে। কবিরাজের কথা মতো ছেলেটাকে নিয়ে আসলেন ওর বাবা মা। ছেলেটাকে সামনে নিয়ে আসার পর কবিরাজ বললেন, ও কিভাবে বেঁধে রাখছেন কেন, ওর শরীরের বাঁধন খুলে দিন। কবিরাজের কথা মতো যেই না ছেলেটার শরীরের বাঁধন খুলে দেওয়া হলো তখনই সেই পরী ধরা ছেলেটাকে কবিরাজকে ঠাস করে একটা থাপ্পড় মারলেন। কবিরাজকে থাপ্পড় দিয়ে ছেলেটা মারলেন এক দৌড়ে ঘরের পাশে থাকা কদম গাছে দ্রুত উঠতে লাগলেন। এত দ্রুত কেউ গাছে উঠতে পারে না, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ছেলেটা কদম গাছের মগডালে বসে রইলেন। এদিকে তখন ছেলেটার মা বাবা চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, আমার ছেলেটার কি হয়ে গেল, কেউ নিচে নামো আমার ছেলেটাকে। ছেলেটার মা বাবার চিৎকারে কবিরাজ বললেন, আপনারা চিৎকার করবেন না, আমি দেখি কি করা যায়। এই বলে ছেলেটাকে গাছ থেকে নামানোর অনেক চেষ্টা করলেন কবিরাজ, কিন্তু এতে কোনো লাভ হলো না। ছেলেটাকে কোনোভাবে গাছ থেকে নামাতে পারলেন না কবিরাজ। কবিরাজ সব চেষ্টা করে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে তখন ছেলেটার মা বাবা সবাইকে অনুরোধ করতে লাগলেন। ছেলেটার মা বাবার অনুরোধে আশেপাশের অনেকে কদম গাছে উঠে ছেলেটাকে নামানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু এতেও কোনো লাভ হলো না। ছেলেটাকে কেউ নামাতে পারে না, যে গাছে উঠে সে পড়ে যায়। এরকম অবস্থায় ছেলেটার মা বাবা কি করবে বুঝতে পারছিলেন না। এদিকে তখন সময় রাত হওয়ায় ছেলেটার মা বাবা আর কোথাও গেলেন না, ওই গাছের নিচে বসে রাতটা পার করলেন। রাত পেরিয়ে সকাল হলো। সকাল হওয়ায় ছেলেটার বাবা একজন হুজুর নিয়ে আসলেন। হুজুর এসে সব শুনে গাছের নিচে গেলেন। সেখানে গিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বললেন, আমাকে এক গ্লাস পানি দিন। হুজুরের কথা মতো ওনাকে এক গ্লাস পানি দিলে উনি ওটাতে ফু দিয়ে সেই কদম গাছের নিচে ঢেকে দিলেন। হুজুর কদম গাছের নিচে পানি ঢেলে দেওয়ার সাথে সাথে সবাইকে অবাক করে দিয়ে ছেলেটা একাই কদম গাছ থেকে নিচে নেমে আসলেন। ছেলেটা নিচে নেমে আসার পর হুজুর ওর শরীরে পরীকে হাজির করালেন। ছেলেটার শরীরে পরী হাজির হয়ে রেগে হুজুরকে নানান হুমকি দিতে লাগলেন, কিন্তু হুজুর এসব ভয় না পেয়ে বললেন, কি তুই এই ছেলেটাকে ধরলি কেন? তখন পরীটা বললেন, আমি একটা পরী, আমি এই কদম গাছে থাকি, আমি এই ছেলেটাকে পছন্দ করি, ওকে আমার ভালো লাগে, তাই ওকে আমার সাথে করে জিনরাজে নিয়ে যাব। পরীর কথায় হুজুর বললেন, বললেই তো সবকিছু হয় না, তাই না? তোমরা জিন জাতি, আমরা মানুষ জাতি, ছেলেটাকে ছেড়ে দাও। তখন পরী বলেন, না, আমি ওকে ছাড়ব না, নিয়ে যাব। এই বলে হুজুর ও পরীর মাঝে অনেক তর্ক হয়। তর্কের এক সময় হুজুর পরীকে বাধ্য করেন ছেলেটাকে ছেড়ে যেতে। পরীও তখন কোনো উপায় না পেয়ে ছেলেটাকে ছেড়ে চলে যায়। পরী ছেলেটাকে ছেড়ে যাবার একটি মাস কিছু ঘটে না, সবকিছু স্বাভাবিক থাকে। এক মাস পর ছেলেটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ছেলেটার মা বাবা ছেলেটাকে অনেক খোঁজাখুঁজি করে, পর একজন কবিরাজের মাধ্যমে জানতে পারে ছেলেটা পরী নিয়ে গেছে। এই কথা শুনে ছেলেটার মা বাবা কবিরাজকে বলেন ফিরিয়ে আনতে, কিন্তু এতে কোনো লাভ হয় না। সব কবিরাজই একই কথা বলে, পরী ছেলেটাকে ফিরিয়ে দিলে তবে ওকে ফেরত পাওয়া যাবে, এছাড়া কেউ ছেলেটাকে নিয়ে আসতে পারবে না। কবিরাজের কথায় ছেলেটার মা বাবা বাড়িতে চলে আসে আর অপেক্ষা করতে থাকে তাদের ছেলের জন্য। আজও ছেলেটার মা বাবা অপেক্ষায় ছেলেকে ফিরে পাবার আশায়। প্রিয় লিসেনার, এটা একটা ছোট গল্প ছিল। ছোট এই গল্পটা কেমন ছিল অবশ্যই জানাবেন। আমি শুরু করছি ভয়ানক মন্দির ও কুয়া নিয়ে রহস্যময় একটা গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, তার নাম শালবনপুর। চারিদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু একটা মাটির রাস্তা। গ্রামের মানুষজন খুবই শান্তিপ্রিয়, সবার জীবন চলে চাষাবাদ আর মাছ ধরা নিয়ে। কিন্তু এই শান্ত গ্রামের মাঝেই ছিল এক ভয়ঙ্কর জায়গা, পুরনো এক মন্দির। মন্দিরটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, বিশাল এক বটগাছের নিচে। মন্দিরের দেয়ালগুলো ফেটে গেছে, শ্যাওলা জমি সবুজ হয়ে গেছে, আর ভিতরে অন্ধকার যেন গিলে খেতে চায়।
মন্দিরের পাশেই ছিল একটা পুরনো কুয়া। এই কুয়াটাই ছিল গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। গ্রামের কেউ কখনো এই কুয়ার কাছে যায় না। ছোটবেলা থেকে সবাই শুনে এসেছে ওই কুয়াটা অভিশপ্ত, ওখানে জিন থাকে। গ্রামের বয়স্ক লোকজন প্রায় বাচ্চাদের বলতো, সন্ধ্যার পর এই মন্দিরের দিকে যাস না, কুয়া ডাক দিলে সাড়া দিবি না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর কেউ স্পষ্ট করে বলতে পারতো না। শুধু বলা হতো অনেক বছর আগে ওই মন্দিরে এক তান্ত্রিক সাধনা করত, তারপর এক রাতে ভয়ঙ্কর কিছু ঘটে, আর তারপর থেকেই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। একদিন বিকেলে গ্রামের কয়েকটা বাচ্চা খেলতে খেলতে চলে যায় মন্দিরের কাছাকাছি। তাদের মধ্যে ছিল রফিক, বাবলু আর ছোট্ট সামি। রফিক বলল, চল কুয়ার কাছে যাই, দেখি কি আছে। বাবুল ভয় পেয়ে বলল, না রে, আম্মু বলেছে ওদিকে যাওয়া নিষেধ। কিন্তু কৌতূহল তো আর থামে না। তারা একটু একটু করে এগিয়ে গেল কুয়ার দিকে। হঠাৎ কুয়া থেকে একটা মৃদু আওয়াজ ভেসে আসলো, এই কাছে আয়। সবাই থমকে গেল। সামি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, কে 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 কথা বলতেছে? আবার আওয়াজ এলো, আমি এখানে, তোমাদের জন্য অপেক্ষা করছি। বাবলু চিৎকার দিয়ে দৌড় দিল, কিন্তু রফিক দাঁড়িয়ে রইল। তার চোখ যেন ফাঁকা হয়ে গেছে। সে ধীরে ধীরে কুয়ার দিকে এগিয়ে গেল, আর হঠাৎ সে কুয়ার ভেতরে পড়ে গেল। সেদিন থেকে রফিক নিখোঁজ। গ্রামের সবাই খুঁজতে লাগলো পুকুরে, মাঠে, জঙ্গলে, কিন্তু কোথাও পাওয়া গেল না। রফিকের মা কান্নায় ভেঙে পড়ল, আমার ছেলেকে ফেরত দাও। কিন্তু কেউ কিছু করতে পারল না। এরপর কয়েকদিন শান্ত ছিল, কিন্তু হঠাৎ করে আবার আরেকটা বাচ্চা নিখোঁজ, তারপর আরেকটা। প্রতিবারই একই ঘটনা। শেষবার দেখা গেছে মন্দিরের আশেপাশে। গ্রামের মানুষজন আতঙ্কে ভুগতে শুরু করলো। রাতে কেউ ঘর থেকে বের হয় না। মা বাবারা তাদের সন্তানদের চোখের আড়াল হতে দেয় না। একদিন গ্রামের চায়ের দোকানে সবাই জড়ো হলো। হাসিম চাচা বলল, আমি ছোট থাকতে শুনেছি ওই মন্দিরে এক তান্ত্রিক ছিল। আরেকজন বলল, শুধু তান্ত্রিক না, সে নাকি জিন নিয়ন্ত্রণ করতে পারত। সবাই চুপ হয়ে গেল। হাসিম চাচা ধীরে ধীরে বলল, আমার মনে হয় এই সব কিছুর পেছনে সেই তান্ত্রিকের হাত আছে। সেদিন রাতে গ্রামের এক যুবক করিম সাহস করে কুয়ার কাছে গেল। সে ভাবল, আজকে দেখি আসলে কি আছে। চারিদিকে নীরবতা। হঠাৎ কুয়ার ভেতর থেকে একটা বিকট হাসি শোনা গেল। করিম ভয় পেয়ে পেছাতে লাগলো। তখন একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তোমরা দেরি করে ফেলেছ। করিম দৌড়ে পালিয়ে গেল। পরদিন সেসব ঘটনা গ্রামের সবাইকে বলল। এখন আর কারো সন্দেহ রইল না, এই কুয়ার মন্দিরে কিছু একটা ভয়ঙ্কর আছে, আর সেই শক্তি গ্রামের বাচ্চাদের নিয়ে যাচ্ছে। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিল, যে করেই হোক এই রহস্য বের করতে হবে। কিন্তু তারা জানতো না এটা শুধু শুরু। এর পেছনে আছে এক ভয়ঙ্কর তান্ত্রিক আর তার সাথে থাকা জিনদের দল। শালবনপুর গ্রামের মানুষ এখন আর আগের মতো শান্ত নেই। চারিদিকে ভয়, আতঙ্ক আর অজানা এক অশুভ শক্তির ছায়া। প্রতিটা বাড়িতে কান্না, প্রতিটা মায়ের চোখে ঘুম নেই, কারণ বাচ্চারা একে একে হারিয়ে যাচ্ছে। গ্রামের মুরব্বীরা একদিন বড় বটগাছের নিচে বসে মিটিং ডাকলো। মোড়ল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, এভাবে আর চলতে পারে না, আমাদের কিছুটা করতেই হবে। একজন বলল, আমরা দল বেঁধে কুয়ার কাছে যাই, দেখি কি আছে। আরেকজন সাথে সাথে বাধা দিল, ওখানে যাওয়া মানে নিজের জীবন শেষ করা। কিছুক্ষণ নীরবতা, তারপর করিম উঠে দাঁড়ালো, আমি আবার যাব। সবাই অবাক, তুই পাগল নাকি? কেউ চিৎকার করে উঠল। করিম বলল, আমার ভয় পেয়ে থাকলে চলবে না, আমাদের জানতে হবে আসলে কি হচ্ছে। শেষের সিদ্ধান্ত হলো, রাতে কয়েকজন সাহসী যুবক মিলে কুয়ার কাছে যাবে। রাত অনেক গভীর হয়ে গেল। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক। করিম, সোহেল, রহিম এই তিনজন লাঠি আর টর্চ নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল মন্দিরের দিকে। মন্দিরের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। সোহেল কাঁপা গলায় বলল, দোস্ত, কিছু একটা ঠিক নাই। করিম বলল, চুপ, সামনে তাকাও। তারা কুয়ার সামনে দাঁড়ালো। কুয়ার ভেতরে অন্ধকার। টর্চের আলো ফেলতেই মনে হলো অন্ধকারটা যেন নড়ছে। হঠাৎ কুয়ার ভেতর থেকে আওয়াজ এলো, তোমরা আবার এসেছ। তিনজনের শরীর কেঁপে উঠল। রহিম তো প্রায় ভয়ে বসেই পড়ল। করিম সাহেব সাহস করে বলল, কি তুমি? কেন বাচ্চাদের নিয়ে যাচ্ছ? কিছুক্ষণ একদম নিস্তব্ধ, তারপর গভীর গলা, ওরা আমার প্রভুর জন্য। হঠাৎ কুয়ার ভেতর থেকে কালো ধোয়ার মতো কিছু বেরোতে লাগলো। সোহেল চিৎকার করে দৌড় দিল। তিনজন প্রাণপণে দৌড়ে পালালো। পরদিন সকালে তারা সব ঘটনা গ্রামের সবাইকে জানালো। এবার আর কেউ সন্দেহ করলো না এটা মানুষের কাজ না, এটা জিনের কাজ। কিন্তু জিন একা কিছু করছে না, এর পেছনে কেউ আছে। হাসিম চাচা আবার কথা শুরু করলেন, তোরা জানোস না, কিন্তু আমি জানি। সবাই তার দিকে তাকালো। এই মন্দিরে আগে এক তান্ত্রিক থাকতো, নাম ছিল কালা গফুর। সবাই অবাক,
সে মানুষ না, শয়তানের মতো ছিল। জিন ডেকে আনতো আর কালো জাদু করত। একজন বলল, তারপর? হাসিম চাচা দীর্ঘশ্বাস ফেললেন। এক রাতে এসে বড় এক সাধনা শুরু করে। মানুষের বলি দিয়ে শক্তিশালী জিনকে ডাকার চেষ্টা করছিল। সবাই থমকে গেল। কিন্তু সেই রাতে ভয়ঙ্কর কিছু ঘটে। আগুন, চিৎকার, তারপর থেকে সে হারিয়ে যায়। করিম ধীরে ধীরে বলল, তাহলে সে আবার ফিরে এসেছে? কেউ উত্তর দিতে পারল না, কিন্তু সবার মনে একই ভয়। কিন্তু কালা গফুর আবার ফিরে এসছে তান্ত্রিক। সেদিন বিকেলে গ্রামের এক ছেলে দৌড়ে এসে খবর দিল, মন্দিরের পেছনে কারোর পায়ের চিহ্ন পাওয়া গেছে। সবাই দৌড়ে গেল। সেখানে সত্যি দেখা গেল মাটিতে তাজা পায়ের ছাপ আর পাশে রক্তের দাগ। রাতে গ্রামের এক বৃদ্ধা স্বপ্নে দেখল একজন কালো কাপড় পরা মানুষ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। তার চারপাশে আগুন আর কুয়ার ভিতর থেকে বাচ্চাদের কান্না। লোকটা হাসছে, আরো লাগবে, আরো বলি লাগবে। বৃদ্ধা ঘুম ভেঙে চিৎকার করে উঠল। পরদিন সকালে গ্রামবাসী রেগে আগুন হয়ে গেল। মোরল বলল, যে হোক, মানুষ বা জিন আমরা আজই শেষ করব। সবাই লাঠি দা আগুন নিয়ে প্রস্তুত হলো। করিম বলল, আজ মন্দিরে আমরা ঢুকবো। সবাই একসাথে চিৎকার করলো, হ্যাঁ। সন্ধ্যা নামছে। গ্রামবাসীরা দল বেঁধে মন্দিরের দিকে যাচ্ছে। হঠাৎ মন্দিরের ভিতর থেকে আলো জ্বলে উঠল আর ভেসে এলো সে ভয়ঙ্কর হাসি। তোমরা নিজেরাই চলে আসছো। সন্ধ্যা নামার সাথে সাথে শালবনপুর গ্রামের পরিবেশ একেবারে বদলে গেল। আকাশে কালো মেঘ জমেছে, হালকা বাতাস বইছে, আর গ্রামের মানুষজন হাতে লাঠি দা মশাল নিয়ে এগিয়ে যাচ্ছে সেই অভিশপ্ত মন্দিরের দিকে। আজ তাদের চোখে ভয় নেই, আছে শুধু রাগ আর প্রতিশোধের আগুন। মন্দিরের সামনে পৌঁছতেই সবাই থমকে দাঁড়ালো। ভিতর থেকে লালচে আলো বের হচ্ছে আর শোনা যাচ্ছে মন্ত্র পড়ার শব্দ। ওম কালো শক্তি জাগো। করিম ধীরে ধীরে বলল, সবাই সাবধানে থাকো। মোরল চিৎকার করে বলল, আজ এই শয়তানের শেষ। ধীরে ধীরে তারা মন্দিরের ভেতরে ঢুকলো। ভেতরের দৃশ্য দেখে সবাই স্তব্ধ। মন্দিরের মাঝখানে একটা বড় আগুন জ্বলছে। আগুনের চারপাশে আঁকা অদ্ভুত সব চিহ্ন। আর সে আগুনের সামনে দাঁড়িয়ে আছে একজন কালো কাপড় পরা তান্ত্রিক। তার চুল এলোমেলো, চোখ লাল, মুখে ভয়ঙ্কর হাসি। তান্ত্রিক ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অবশেষে তোমরা এলে। তার কণ্ঠে ছিল অদ্ভুত শক্তি। করিম চিৎকার করে বলল, তুই বাচ্চাদের কোথায় লুকিয়ে রাখছিস? তান্ত্রিক হেসে উঠল, ওরা ওরা এখন আর তোমাদের না, ওরা আমার প্রভুর জন্য উৎসর্গ। সবাই রেগে উঠল। মোরল বলল, আজ তোকে বাঁচতে দেব না। হঠাৎ তান্ত্রিক হাত তুলে কিছু মন্ত্র পড়তে লাগলো। আর আমার সৈন্যরা এক মুহূর্তে মন্দিরের চারপাশ অন্ধকার হয়ে গেল। তারপর কালো ধোয়া থেকে একে একে জিন বেরোতে লাগলো। তাদের চোখ জ্বলছে, শরীর ধোয়ার মতো। গ্রামবাসীরা ভয়ে পিছিয়ে গেল। রহিম কাঁপতে কাঁপতে বলল, এরা জিন। একটা জিন হঠাৎ সামনে এসে এক লোককে ধাক্কা দিল। লোকটা দূরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল। সবাই আতঙ্কে চিৎকার শুরু করলো। করিম সাহস করে লাঠি দিয়ে জিনকে আঘাত করলো, কিন্তু লাঠি তার ভেতর দিয়ে চলে গেল। জিন হেসে উঠল, মানুষ, তুমি কিছু করতে পারবে না। তান্ত্রিক আবার মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ মাটিতে আগুনের রেখা তৈরি হলো। গ্রামবাসীরা আটকে গেল। মোড়ল চিৎকার করে বলল, আমরা ফাঁদে পড়েছি। তান্ত্রিক ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তোমরা খুব বড় ভুল করেছ, এখানে এসো। করিম দাঁত চেপে বলল, তুই কেন এসব করছিস? তান্ত্রিকের চোখ জ্বলে উঠল, আমি অমর হতে চাই, আর তার জন্য দরকার বলি, অনেক বলি। সবে স্তব্ধ। এই কুয়া, এই মন্দির সব আমার শক্তির উৎস। ঠিক তখনই মন্দিরের এক কোণ থেকে একটা ছোট্ট কান্নার শব্দ এলো। সবাই তাকালে একটা বাচ্চা বাঁধা অবস্থায় পড়ে আছে। করিম চিৎকার করে বলল, ওরা বেঁচে আছে। সবাই নতুন করে সাহস পেল। গ্রামবাসীরা একসাথে চিৎকার করে সামনে এগিয়ে গেল, ধরো ওকে। তান্ত্রিক রেগে গিয়ে জোরে মন্ত্র পড়তে লাগলো। জিনগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠলো, কিন্তু এবার গ্রামবাসীরা থামলো না। একজন মশাল ছুঁড়ে মারলো তান্ত্রিকের দিকে। আগুন ছড়িয়ে পড়লো চারিদিকে। পরিস্থিতি খারাপ দেখে তান্ত্রিক হঠাৎ পিছিয়ে গেল। আজ না, কিন্তু আমি আবার আসব। এই বলে সে কুয়ার দিকে দৌড় দিল। এক লাফে কুয়ার ভিতরে ঝাঁপ দিল। সবাই হতবাক। জিনগুলো এক এক অদৃশ্য হয়ে গেল। গ্রামবাসীরা দ্রুত বাচ্চাটাকে উদ্ধার করলো, কিন্তু যার আগেই হারিয়ে গেছে তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। মোরল গম্ভীর কণ্ঠে বলল, ও এখনো বেঁচে আছে। করিম বলল, হ্যাঁ, আর সে আবার ফিরে আসবে। সে রাতে কুয়ার ভেতর থেকে আবার সে ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, আমি ফিরব। তান্ত্রিক কালা গফুর কুয়ার ভেতরে ঝাঁপ দেওয়ার পর যেন পুরো গ্রাম হঠাৎ শান্ত হয়ে গেল। মন্দিরের আগুন নিভে গেছে, জিনগুলো অদৃশ্য, চারিদিকে শুধু নীরবতা। কিন্তু এই নীরবতাই যেন আরো ভয়ঙ্কর। পরদিন সকালে গ্রামের মানুষজন আবার একত্র হলো।
সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও মনে ভয় রয়ে গেছে। মোরল বললেন, মনে হয় আপদ আপাতত গেছে। কিন্তু করিম মাথা নেড়ে বলল, না, সে বেঁচে আছে। আমি তার চোখে দেখেছি, সে আবার আসবে। কে কিছু বলল না, কারণ সবাই মনে মনে জানে করিম ঠিকই বলেছে। যে বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছিল তার নাম ছিল মিলন। সে কয়েকদিন কথা বলতে পারছিল না, চোখে শুধু ভয়। একদিন তার মা তাকে জিজ্ঞাসা করলো, বাবা কি হয়েছিল ওখানে? মিলন কাঁপতে কাঁপতে বলল, ওখানে অনেক বাচ্চা আছে। সবাই চমকে উঠল, তারা কাঁদে আর একজন মানুষ, কালো মানুষ, হাসে। মিলনের কথা শুনে গ্রামবাসীদের গায়ে কাঁটা দিয়ে উঠল। তাহলে সব বাচ্চা মারা যায়নি? তারা কি এখনো কোথাও বন্দী? করিম বলল, আমাদের ওদের খুঁজে বের করতে হবে। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল, মন্দির আর কুয়ার চারপাশে কেউ যাবে না। সেখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হলো। দিনে রাতে পাহারা বসানো হলো, কিন্তু রাত নামলেই পাহারাদাররা অদ্ভুত কিছু অনুভব করে। এক রাতে পাহারা দিচ্ছিল রহিম আর সোহেল। হঠাৎ তারা শুনতে পেল কুয়ার ভেতর থেকে ফিসফিস আওয়াজ, আমাদের বাঁচাও। রহিম কাঁপতে কাঁপতে বলল, তুই শুনছিস? সোহেল মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা এটা বাচ্চাদের গলা। হঠাৎ একটা হাত কুয়ার ভেতর থেকে বের হয়ে এলো। তারা চিৎকার করে দৌড়ে পালালো। এরপর থেকে গ্রামের অনেকেই বলতে লাগলো, রাতে কেউ যেন তাদের দেখে। ঘরের বাইরে ছায়া নড়ে, জানলার পাশে দাঁড়িয়ে থাকে কেউ, কিন্তু কাছে গেলে কিছুই থাকে না। ধীরে ধীরে সময় কেটে যায়। 1 বছর পার হয়ে গেল। এই 1 বছর আর কোনো বাচ্চা নিখোঁজ হয়নি। গ্রাম আবার একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করলো। মানুষ ভাবতে লাগলো হয়তো সব শেষ। গ্রামে আবার উৎসব শুরু হলো, বিয়ে, আনন্দ, হাসি, সবকিছু যেন আগের মতো। কিন্তু করিম এখনো সতর্ক। সে প্রায় বলে, এই শান্তি আসলে না, এটা ঝড়ের আগে নীরবতা। এক রাতে গ্রামের এক যুবতী মেয়ে নাম আয়েশা হঠাৎ নিখোঁজ হয়ে গেল। সবাই অবাক, কারণ এতদিন তো কিছু হয়নি। তারপর আরেকজন মেয়ে হারিয়ে গেল। এবার আর কারোর বুঝতে বাকি রইল না তান্ত্রিক ফিরে এসেছে। কিন্তু এবার তার টার্গেট যুবতী মেয়েরা। একজন বৃদ্ধা বলল, আগে সে বাচ্চা নিয়ে যেত, এখন মেয়ে কেন? হাসিম চাচা বলল, সে এখন আরো বড় শক্তি চায়, আর এই জন্য দরকার নতুন বলি। সে রাতে কুয়ার ভেতর থেকে আবার লাল আলো বের হতে দেখা গেল, আর ভেসে এলো সে ভয়ঙ্কর হাসি, আমি ফিরে এসেছি। করিম দূর থেকে দাঁড়িয়ে কুয়ার দিকে তাকিয়েছিল। তার চোখে রাগ আর ভয়। এবার আমরা তোকে শেষ করব। কিন্তু সে জানতো এবারের লড়াই আগের চেয়ে অনেক কঠিন হবে। শালবনপুর গ্রাম আবার অন্ধকারে ডুবে গেছে। 1 বছর শান্ত থাকার পর হঠাৎ করে যুবতী মেয়েরা হারিয়ে যেতে শুরু করায় গ্রামের মানুষ আবার ভয় কাঁপতে লাগলো। মা বাবারা তাদের মেয়েদের ঘরের বাইরে যেতে দিচ্ছে না। রাত নামলে চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে, কিন্তু তবুও অদৃশ্য শক্তি তাদের ধরে নিয়ে যাচ্ছে। করিম এবার আর বসে থাকার পাত্র না। সে মোড়ল সহ গ্রামের কিছু সাহসী লোককে নিয়ে বলল, আমরা শুধু পাহারা দিয়ে কিছু করতে পারবো না, আমাদের খুঁজে বের করতে হবে সে কোথায় আছে। সোহেল বলল, কিন্তু সে তো কুয়ার ভেতরে ঢুকে গিয়েছিল। করিম ধীরে বলল, কুয়া শুধু একটা পথ, আসল জায়গা অন্য কোথাও। পরদিন সকালে রহিম, করিম আর আরো 2জন মিলে মন্দিরের পেছনে জঙ্গল খোঁজা শুরু করলো। জঙ্গলটা ঘন, সূর্যের আলো ঠিক মতো ঢোকে না। হঠাৎ রহিম চিৎকার করে উঠল, এদিকে আসো। সবাই দৌড়ে গেল। সেখানে তারা দেখতে পেল মাটির নিচে একটা গর্ত, যেন কোনো সুরঙ্গের মুখ। গর্তের ভিতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে, আর হালকা একটা গন্ধ, পচা কিছু একটা। করিম বলল, এটাই পথ। সবাই একটু ভয় পেলেও সাহস করে ভেতরে ঢুকলো। সুরঙ্গটা ছিল অনেক লম্বা, চারিদিকে স্যাঁতস্যাঁতে দেয়াল, মাঝে মাঝে অদ্ভুত চিহ্ন আঁকা। হঠাৎ তারা শুনতে পেল মেয়েদের কান্নার শব্দ, বাঁচাও। সবাই থমকে গেল। সুরঙ্গের শেষ মাথায় পৌঁছে তারা যা দেখল তা দেখে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। একটা বড় ঘর, মাঝখানে আগুন জ্বলছে, চারপাশে বাঁধা কয়েকজন যুবতী মেয়ে, আর তাদের সামনে দাঁড়িয়ে তান্ত্রিক কালা গফুর। তান্ত্রিক মন্ত্র পড়ছে, আজ আমরা শক্তিপূর্ণ হবে। তার সামনে রাখা কিছু অদ্ভুত জিনিস, হাড়, রক্ত, কালো ধোয়া। একটা মেয়ে কান্না করে বলল, আমাদের ছেড়ে দাও। তান্ত্রিক হেসে বলল, তোমাদের মাধ্যমে আমি অমর হব। করিম আর থাকতে পারল না, সে চিৎকার করে উঠল, ধরো ওকে। সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। জিনগুলো আবার হাজির। একটা জিন সামনে এসে বলল, এখানে কেউ বাঁচতে পারবে না। তারা আবার লড়াই শুরু করলো। এইবার জিনগুলো আগের চেয়ে আরো শক্তিশালী। একজন লোককে তুলে ছুঁড়ে মারল দেয়ালে। রহিম আহত হয়ে পড়ে গেল। করিম বুঝতে পারলো এভাবে হবে না। হঠাৎ তান্ত্রিক একটা মন্ত্র পড়তে লাগলো। একটা মেয়েকে টেনে নিয়ে আগুনের সামনে আনলো। সবাই চিৎকার করে উঠল, না। ঠিক তখন করিম একটা মশাল তুলে ছুঁড়ে মারল। আগুন ছড়িয়ে পড়লো চারিদিকে। পরিস্থিতি খারাপ দেখে তান্ত্রিক আবার পিছিয়ে গেল। সে রেগে চিৎকার করলো,
তোমরা আমাকে থামাতে পারবে না। তারপর সে অদৃশ্য হয়ে গেল। জিনগুলো মিলিয়েও গেল। গ্রামবাসীরা দ্রুত মেয়েদের বাঁধন খুলে দিল। সবাই কাঁদছে, কিন্তু তারা বেঁচে গেছে। করিম বলল সে আবার পালিয়ে গেছে। মোরল বলল আমরা তাকে একা পারবো না। হাসিম চাচা বললেন আমাদের একজন শক্তিশালী কবিরাজ দরকার। সে রাতে দূরে কোথাও তান্ত্রিকের কণ্ঠ ভেসে এলো, আমি আবার ফিরে আসব আরো শক্তি নিয়ে। শালবনপুর গ্রাম এখন পুরোপুরি আতঙ্কের গ্রাম। যুবতী মেয়েদের হারিয়ে যাওয়া, তান্ত্রিকের ফিরে আসা, সব মিলে কেউ আর নিশ্চিন্তে ঘুমাতে পারে না। গ্রামের মানুষ এবার বুঝে গেছে এটা তাদের সাধ্যের বাইরে চলে গেছে। এক সকালে মোড়ল সবাইকে নিয়ে বললেন আমাদের একজন শক্তিশালী কবিরাজ দরকার, না হলে আমরা কেউই বাঁচব না। হাসিম চাচা বললেন পাশের জঙ্গলপাড়া গ্রামে একজন বিখ্যাত কবিরাজ আছে, নাম রহমত আলী। সে নাকি অনেক জিন ভূতের সমস্যার সমাধান করেছে। সবাই এক বাক্যে রাজি হলো। করিম বলল আজই তাকে নিয়ে আসি। পরদিন বিকেলে করিম রহিম কবিরাজ রহমত আলীকে নিয়ে এলো। তিনি অনেক বয়স্ক, সাদা দাড়ি, হাতে তাবিজ ঝোলা। গ্রামের সবাই তাকে ঘিরে ধরল। তিনি চারিদিকে তাকিয়ে ধীরে বললেন এই গ্রামে খুব ভয়ঙ্কর অশুভ শক্তি আছে। কবিরাজকে নিয়ে সবাই গেল মন্দির আর কুয়ার সামনে। তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ তার শরীর কেঁপে উঠল। এটা খুবই শক্তিশালী, খুব পুরনো শক্তি। করিম জিজ্ঞাসা করল আপনি পারবেন? কবিরাজ কিছুক্ষণ চুপ থেকে বললেন চেষ্টা করব, কিন্তু সহজ হবে না। সে রাতে কবিরাজ কুয়ার সামনে আসন বসালেন, চারিদিকে মাটি দিয়ে চিহ্ন আঁকলেন, আগুন জ্বালালেন, মন্ত্র পড়তে শুরু করলেন। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ কুয়ার ভেতর থেকে প্রচন্ড বাতাস বেরোতে লাগলেন, আগুন কাঁপতে লাগলো। কবিরাজ জোরে মন্ত্র পড়তে লাগলেন, বিসমিল্লাহ। এক মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে গেল। কালো ধোঁয়ার মতো জিনগুলো আবার হাজির। একটা জিন গর্জে উঠল, এখান থেকে চলে যাও। কবিরাজ ভয় পেলেও থামল না। হঠাৎ একটা জিন কবিরাজের দিকে ঝাঁপিয়ে পড়ল। তিনি তাবিজ তুলে ধরলেন, জিনটা পিছিয়ে গেল, কিন্তু কয়েকটা জিনও একসাথে আক্রমণ করলো। হঠাৎ কবিরাজ চিৎকার করে উঠলেন, তিনি মাটিতে পড়ে গেলেন। তার মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। গ্রামবাসীরা দৌড়ে সে তাকে তুলে নিল। কবিরাজ কষ্ট করে বললেন আমি পারবো না। সবাই স্তব্ধ। এই তান্ত্রিক খুব শক্তিশালী, তার জিনগুলো আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। গ্রামের মানুষ হতাশ হয়ে পড়ল। মোড়ল মাথায় হাত দিয়ে বসে পড়লেন, তাহলে আমরা কি করব? কবিরাজ ধীরে বললেন তোমরা সাবধান থাকো, সে এখন আরো শক্তিশালী হচ্ছে, আর যদি তাকে থামাতে না পারো পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। সে রাতেই আবার একটা মেয়ে নিখোঁজ হয়ে গেল। গ্রাম জুড়ে কান্না শুরু হলো। কবিরাজ দাঁত চেপে বলল যেভাবে হোক আমি ওকে শেষ করব। কিন্তু সে জানতো এটা তার একার পক্ষে সম্ভব না। দূরে কোথাও তান্ত্রিক কালা গফুর অন্ধকারে দাঁড়িয়ে আছে, তার চোখ জ্বলছে, চারপাশে জিনগুলো ঘুরছে। সে হাসছে, এখন কেউ আমাকে থামাতে পারবে না। শালবনপুর গ্রাম যেন এখন মৃত্যুর অপেক্ষায় বসে আছে। কবিরাজ রহমত আলীর ব্যর্থতার পর মানুষের মনে আর কোনো সাহস নেই। দিনে মানুষ কাজ করে, কিন্তু রাত নামলেই সবাই দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ রাত মানে এখন ভয়। কবিরাজ যাওয়ার পরও তান্ত্রিক থামেনি, বরং আরো দ্রুত মেয়েরা নিখোঁজ হতে লাগলো। প্রতিটা ঘটনার পর শুধু একটা কথাই শোনা যায়, কেউ দেখেনি, কেউ কিছু জানে না। মোড়ল হাত ছাড়লেন না। তিনি পাশের কয়েকটা গ্রামে লোক পাঠালেন, 1 2 3 এভাবে আরো কয়েকজন কবিরাজ আনা হলো। দ্বিতীয় কবিরাজ এসে আত্মবিশ্বাসের সাথে বললেন এইসব আমার কাছে কিছুই না। তিনি মন্দিরের সামনে আসন বসালেন, মন্ত্র পড়া শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পরই তার গলা বন্ধ হয়ে গেল। চোখ উল্টে গিয়ে মাটিতে পড়ে গেলেন। সবাই ভয় পেয়ে গেল। তৃতীয় কবিরাজ একটু ভিন্ন রকম। তিনি বললেন এটা শুধু জিনের কাজ না, এখানে শয়তানিক শক্তি আছে। তিনি বিশেষ এক তাবিজ তৈরি করলেন, কিন্তু যখন তিনি কুয়ার কাছে গেলেন হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। তার তাবিজ ছিঁড়ে গেল। তিনি দৌড়ে পালিয়ে গেলেন। এভাবে একের পর এক কবিরাজ ব্যর্থ হতে লাগলো। কেউ টিকতে পারল না। গ্রামে মানুষ বুঝে গেল এটা সাধারণ কিছু না। করিম একা বসেছিল, তার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, কেন কেউ পারছে না? হঠাৎ সে বলল আমাদের এমন কাউকে দরকার যার শক্তি খুব শুধু জিনের বিরুদ্ধে না, তার চেয়েও বেশি। ঠিক তখন গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এসে এলেন। তিনি বললেন আমি একজনের কথা জানি। সবাই তাকালো। অনেক দূরের এক মাদ্রাসায় একজন হুজুর আছেন, নাম হাফিজ আব্দুল কাদের। বৃদ্ধ বললেন তিনি শুধু আলেম না, তিনি অনেক বড় শক্তির অধিকারী। অনেক জায়গায় গিয়ে জিন শয়তানের সমস্যার সমাধান করেছেন। মোড়ল বললেন তাহলে দেরি কেন, তাকে নিয়ে আসতে হবে। করিম আরো 2 রওনা দিল সে হুজুরকে আনতে।
পথ অনেক দূর, জঙ্গল, নদী, কাদা, কিন্তু তাদের চোখ একটাই লক্ষ্য, গ্রামকে বাঁচাতে হবে। এইদিকে তান্ত্রিক কালা গফুর তার গোপন আস্তানায় বসে আছে। তার চারপাশে আগুন জ্বলছে, জিনগুলো তাকে ঘিরে আছে। সে মন্ত্র পড়ছে, আরো শক্তি, আরো শক্তি। তার চোখ এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। একটা জিন তাকে বলল, তোমার শক্তি প্রায় পূর্ণ। তান্ত্রিক এসে বলল, আর মাত্র কিছু বলি, তারপর কেউ আমাকে আর থামাতে পারবে না। এদিকে করিমরা পৌঁছে গেল সেই মাদ্রাসায়। হুজুর তাদের কথা শুনে চুপ হয়ে গেলেন। তারপর ধীরে বললেন, তোমরা দেরি করে ফেলেছ। সবাই থমকে গেল, কিন্তু এখনো সময় আছে, যদি আল্লাহ চান। করিমদের কথা শুনে হাফিজ আব্দুল কাদের হুজুর কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তার চোখে ছিল গভীর চিন্তা। তারপর তিনি ধীরে বললেন, এই তান্ত্রিক শুধু সাধারণ কালো জাদু করে না, সে জিনদের শক্তিকে ব্যবহার করছে। এটা খুব বিপজ্জনক। করিম কাপা গলায় বললেন, সবকিছু আল্লাহর ইচ্ছা, আমি চেষ্টা করব। পরদিন সকালে হুজুর করিমদের সাথে শালবনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে যেতে যেতে তিনি কিছু আয়াত পড়ছিলেন। চারদিকে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। করিম মনে মনে ভাবল, হয়তো এবার সত্যি কিছু হবে। গ্রামে পৌঁছাতে সবাই হুজুরকে ঘিরে ধরল। কারোর চোখে আশা, কারোর চোখে ভয়। মোরল একসাথে বললেন এসে, হুজুর আমাদের গ্রামটাকে বাঁচান। হুজুর চারিদিকে তাকিয়ে ধীরে বললেন, এই জায়গায় অশুভ শক্তির আস্তানা গড়ে উঠেছে। হুজুর সরাসরি চলে গেলেন সেই মন্দির আর কুয়ার সামনে। তিনি কুয়ার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। হঠাৎ তার কণ্ঠ কঠিন হয়ে গেল, তুই বের হয়ে আয়। সবাই অবাক। হঠাৎ কুয়ার ভেতর থেকে প্রচণ্ড শব্দ হলো, বাতাস জোরে বইতে লাগলো, চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। এই মুহূর্তে কালো ধোয়ার মতো কয়েকটা জিন বের হয়ে এলো। তারা হুজুরের দিকে তাকিয়ে গর্জে উঠল, এই জায়গা ছেড়ে চলে যাও। হুজুর চোখ বন্ধ করে উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। একটা আলো যেন তার চারপাশে ছড়িয়ে পড়ল। জিনগুলো পিছিয়ে যেতে লাগলো। একটা জিন হঠাৎ আক্রমণ করতে গেল, কিন্তু কাছে আসতেই যেন অদৃশ্য দেয়াল আটকে গেল। সে চিৎকার করে উঠল। হুজুর বললেন, তোমাদের জায়গা এখানে না, ফিরে যাও। ঠিক তখন কুয়ার ভেতর থেকে ধোঁয়া উঠতে লাগলো, আর ধীরে ধীরে বের হয়ে এলো তান্ত্রিক কালা গফুর। তার চোখ লাল, মুখে ভয়ঙ্কর হাসি। অবশেষে একজন যোগ্য প্রতিপক্ষ পেলাম। হুজুর শান্ত গলায় বললেন, তুই যা করছিস তা বন্ধ কর, নইলে এর ফল ভালো হবে না। তান্ত্রিক হেসে উঠল, আমাকে থামাবে তুই? তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো। চারপাশে আগুন জ্বলে উঠল। জিনগুলো আবার শক্তিশালী হয়ে উঠল। হুজুর আয়াত পড়তে লাগলেন। দুই শক্তির মধ্যে সংঘর্ষ শুরু হলো। মাটি কাঁপছে, বাতাস ঘুরছে, মানুষ দূরে দাঁড়িয়ে কাঁপছে। করিম বললে, এটা একটা অন্যরকম লড়াই। কিছুক্ষণ পর হঠাৎ তান্ত্রিক পিছিয়ে গেল। সে বুঝলো হুজুর সহজ প্রতিপক্ষ না। সে বলল, আজ নয়, শেষ যুদ্ধ হবে পরে। তারপর আবার কুয়ার ভেতর মিলিয়ে গেল। জিনগুলো অদৃশ্য হয়ে গেল। সব শান্ত হয়ে গেলে হুজুর বললেন, সে এখনো পুরোপুরি শক্তি পায়নি, তাই পালিয়েছে। করিম জিজ্ঞাসা করলো, তাহলে? হুজুর বললেন, চূড়ান্ত লড়াই এখনো বাকি। সে রাতে কুয়ার ভেতর থেকে আবার মৃদু আওয়াজ এলো, আমি প্রস্তুত হচ্ছি। আর দূরে দাঁড়িয়ে হুজুর আকাশের দিকে তাকিয়ে বললেন, আমরাও প্রস্তুত। শালবনপুর গ্রামে এখন এক অদ্ভুত নীরবতা। ঝড়ের আগে যেমন চারিদিক থেমে যায়, ঠিক তেমনই সবাই বুঝতে পারছে ভয়ঙ্কর কিছু সামনে আসছে। হাফিজ আব্দুল কাদের হুজুর গ্রামের সবাইকে ডেকে বললেন, এটা শুধু একটা লড়াই না, এটা সত্য আর অশুভ শক্তির যুদ্ধ। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছে। আমাদের প্রস্তুত হতে হবে, শুধু সাহস দিয়ে না, ইমান আর ধৈর্য দিয়ে। হুজুর নির্দেশ দিলেন, মন্দির আর কুয়ার চারপাশে বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে। মাটি পরিষ্কার করা হলো, চারিদিকে চিহ্ন আঁকা হলো, রাতে আগুন জ্বালিয়ে রাখা হলো। গ্রামবাসীরা একসাথে কাজ করতে লাগলো। হুজুর সবাইকে কিছু দোয়া শিখিয়ে দিলেন। প্রতিটা বাড়িতে দোয়া পড়া শুরু হলো। ছোট ছোট তাবিজ বানিয়ে সবাইকে দেয়া হলো। মেয়েদের আলাদা নিরাপত্তায় রাখা হলো। করিমকে হুজুর বিশেষ দায়িত্ব দিলেন, তুই সাহসী, তুই আমার সাথে থাকবি। করিম মাথা নেড়ে বলল, আমি শেষ পর্যন্ত থাকবো হুজুর। এদিকে তান্ত্রিক কালা গফুর তার আস্তানায় বসে আছে। তার সামনে আগুন, চারপাশে জিনগুলো ঘুরছে। সে জোরে জোরে মন্ত্র পড়ছে, আজই শেষ, আজই আমি অমর হব। একটা জিন তাকে বলল, সব প্রস্তুত। তান্ত্রিকের চোখ জ্বলতে লাগলো, তাহলে আজ রাতে শেষ যুদ্ধ। সেই সন্ধ্যায় আকাশ হঠাৎ কালো হয়ে গেল। বজ্রপাত শুরু হলো। বাতাস অস্বাভাবিকভাবে হয়ে উঠল। হুজুর আকাশের দিকে তাকিয়ে বললেন, সে আসছে। গ্রামের মানুষ ঘরের ভেতরে জড়ো হলো। সবাই দোয়া পড়ছে। তার মুখে কথা নেই, শুধু ভয় আর অপেক্ষা। রাত গভীর হতে মন্দিরের দিকে লাল আলো দেখা গেল। কুয়ার ভেতর থেকে আগুনের মতো আলো বের হচ্ছে। হঠাৎ এক বিকট শব্দ। কুয়ার ভেতর থেকে বের হয়ে এলো তান্ত্রিক কালা গফুর।
আজ তার রূপ আরো ভয়ঙ্কর, চোখে আগুন, চারপাশে কালো ধোঁয়া, তার সাথে ডজন ডজন জিন। হুজুর সামনে দাঁড়িয়ে বললেন, আজ তো শেষ দিন। তান্ত্রিক হেসে উঠল, আজ আমি অমর হব, কেউ আমাকে থামাতে পারবে না। তান্ত্রিক মন্ত্র পড়তেই জিনগুলো একসাথে আক্রমণ করলো। হুজুর আয়াত পড়তে লাগলেন, চারিদিকে আলো আর অন্ধকারের সংঘর্ষ শুরু হলো। মাটি কাঁপছে, গাছ দুলছে, বাতাস ঝড়ের মতো বইছে। করিম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বুঝতে পারছে এটা সাধারণ লড়াই না। হুজুর জোরে বললেন, সবাই দূরে থাকো। তিনি চোখ বন্ধ করে আরো জোরে দোয়া পড়তে লাগলেন। তার চারপাশে আলো ছড়িয়ে পড়ল। তান্ত্রিক রেগে গিয়ে চিৎকার করলো, না, এটা হতে পারে না। দুই শক্তি একে অপরের সামনে দাঁড়িয়ে, একদিন হুজুর একদিকে, অন্যদিকে তান্ত্রিক, মাঝখানে ভয়ঙ্কর শক্তির সংঘর্ষ। রাত তখন গভীর থেকে গভীরতর। শালবনপুর গ্রামের আকাশে কালো মেঘ, বাতাসে অদ্ভুত চাপ, মনে হচ্ছে পুরো প্রকৃতি যেন থমকে গেছে। মন্দির আর কুয়ার চারপাশে আলো অন্ধকারের এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। একদিকে দাঁড়িয়ে আছেন হাফিজ আব্দুল কাদের চৌধুরী, অন্যদিকে তান্ত্রিক কালা গফুর, চারপাশে জিনদের দল নিয়ে। তান্ত্রিক গর্জে উঠল, আজ কেউ আমাকে থামাতে পারবে না। সে হাত ওঠাতেই জিনগুলো একসাথে আক্রমণ করলো। চারিদিকে অন্ধকার ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল, কিন্তু হুজুর চোখ বন্ধ করে শক্ত কণ্ঠে দোয়া পড়তে লাগলেন। আল্লাহ নামে শুরু করছি। এক মুহূর্তে তার চারপাশে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। আলো আর অন্ধকার যেন একে অপরকে ধাক্কা দিচ্ছে। মাটি কাঁপছে, বাতাস ঘুরছে, কুয়ার পানি ফুসছে। করিম দূর থেকে চিৎকার করলো, হুজুর সাবধান। তান্ত্রিক বুঝে গেল সে হেরে যাচ্ছে, কিন্তু থেমে যাচ্ছে। সে চিৎকার করে বলল, আমি শেষ শক্তি রাখছি। তার শরীর থেকে কালো আগুন বেরোতে লাগলো। জিনগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। হুজুর চোখ খুললেন, তার কণ্ঠ এখন আরো গভীর, আরো শক্তিশালী। যে অশুভ শক্তি এই ভূমিকে কলুষিত করেছে তাকে ধ্বংস করো। তিনি শেষ দোয়া পড়লেন। এক বিশাল উজ্জ্বল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ এক বিশাল শব্দ, বুম। আলোর অন্ধকার একসাথে বিস্ফোরিত হলো। চারিদিকে ধুলো, আগুন, আলো সবকিছু মিশে গেল। ধুলো সরে গেল, দেখা গেল তান্ত্রিক হাঁটু গেড়ে বসে আছে। তার শরীর কাঁপছে। জিনগুলো এক একে মিলে গেছে। সে কাঁপা গলায় বলল, না, এটা হতে পারে না। হুজুর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। তোর লোভ আর অন্ধকার তোকে ধ্বংস করেছে। তান্ত্রিক শেষবার চিৎকার করলো, আমি ফিরবো। কিন্তু ঠিক তখনই কুয়ার ভেতর থেকে একটি উজ্জ্বল আলো বের হয়ে আমাকে তাকে টেনে নিয়ে গেল, আর সে চিরতরে হারিয়ে গেল অন্ধকারে। পরদিন সকালে সূর্য উঠেছে, মন্দির শান্ত, কুয়া নীরব, যেন কিছুই ঘটেনি। যে বাচ্চার মেয়েরা হারিয়ে গিয়েছিল তাদের অনেকে উদ্ধার হলো। গ্রামে কান্নার আনন্দ একসাথে। মা বাবারা সন্তানদের জড়িয়ে ধরছে। হুজুর হুমকি দিলে বললেন, এই জায়গা এখন মুক্ত, কিন্তু তোমরা যেন ভালো পথে থাকো। করিম মাথা নিচু করে বলল, আপনার জন্য আমরা বেঁচে আছি। গ্রামে আবার শান্তি ফিরে এলো। মন্দির ধীরে ধীরে পরিষ্কার করা হলো। কুয়া চারপাশে দোয়া পড়ে বন্ধ করে দেওয়া হলো। রাতের আকাশে তারা জ্বলছে। হঠাৎ দূরে সে কুয়ার দিকে একবার মৃদু আলো জ্বলে উঠল, কিন্তু এবার আর কোনো ভয় নেই, শুধু নীরবতা। অভিশপ্ত কুয়া শেষ হলো, কিন্তু গ্রামের মানুষ আজও সেই রাতের কথা মনে রাখে। প্রিয় লিসেনার, কেমন লাগলো অভিশপ্ত কুয়া গল্পটি কমেন্ট করতে ভুলবেন না। আমি শুরু করছি এই এপিসোডের শেষ আরেকটা রহস্যময় গল্প। মায়াপুর গ্রামটা দেখতে আর 10টা গ্রামের মতোই। সবুজ ধানক্ষেত, আঁকা বাঁকা মিঠো পথ আর টলটলে জলের দিঘি। কিন্তু এই সুন্দরের আড়ালে লুকিয়ে আছে এক গভীর আতঙ্ক। গ্রামের উত্তর দিকে বিশাল এক পুরনো বটগাছ, আর তার পাশেই পরিত্যক্ত এক জমিদার বাড়ি। গ্রামবাসীরা সূর্যাস্তের পর ওই এলাকা দিয়ে যাওয়ার সাহস করে না। তাদের বিশ্বাস, ওই বাড়ির প্রতিটি ইটে এবং বটগাছের প্রতিটি পাতায় বাস করে অন্য জগতের বাসিন্দারা, যাদের আমরা জিন বলে ডাকি। গল্পের নায়ক অর্ঘ্য, সে ঢাকা থেকে ছুটিতে তার পৈতৃক গ্রামে মায়াপুরে এসেছে। অর্ঘ্য যুক্তিবাদী ছেলে, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ভূত প্রেত বা অলৌকিক কিছুতেই তার একদমই বিশ্বাস নেই। তার ধারণা, গ্রামের মানুষ অন্ধবিশ্বাসে ডুবে থাকে বলেই এসব গল্প ছড়ায়। কিন্তু তার এই ধারণা যে খুব শীঘ্রই চুরমার হয়ে যাবে তা সে কল্পনাও করেনি। অর্ঘ্য যেদিন গ্রামে পৌঁছালো সেদিন ছিল অমাবস্যার রাত। তার চাচা রহমত উল্লাহ তাকে বারবার সাবধান করে দিচ্ছিলেন, অর্ঘ্যের বাপ, আজ রাতটা সাবধানে থাকিস, আজ মরা অমাবস্যা, জানালার পাল্লা খোলা রাখিস না। অর্ঘ্য আসলো, চাচা আপনার আশা এখনো সেই পুরনো আমলে পড়ে আছেন। বাতাসে গাছের ডাল নড়লে আপনারা ভাবেন ভূত এসেছে। রাত তখন প্রায় 2টা। পুরো গ্রাম নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অর্ঘ্যর ঘরের জানলা দিয়ে বাইরের বড় দিঘিটা দেখা যায়। হঠাৎ অর্ঘ্যর ঘুম ভেঙে গেল।
সে শুনল কে যেন খুব মিষ্টি সুরে গান গাইছে। শব্দটা আসছে দিঘির পাড় থেকে। কৌতূহলী হয়ে অর্ঘ জানলার পর্দা সরালো। যা দেখলো তাতে গায়ের রং রক্তহীন হয়ে গেল। দিঘির ঠিক মাঝখানে জলের ওপর দিয়ে একজন দীর্ঘদেহী মানুষ হেঁটে যাচ্ছে। না, সে সাঁতার কাটছে না, একেবারে জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, যেন শক্ত মাটির উপর দিয়ে হাঁটছে। লোকটার গায়ে সাদা আলখাল্লা, কিন্তু তার পা দুটো মাটির দিকে নয়, উল্টো দিকে ঘোরানো। অর্ঘ চোখ কচকালো, ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু পরক্ষণে সে অবয়বটি হঠাৎ ঘাড় ঘুরিয়ে অর্ঘর জানলার দিকে তাকালো। তার চোখ দুটো যা আগুনের গোলার মতো লাল। অর্ঘ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। সে অনুভব করলো তার সারা শরীর জমে পাথর হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে রহমত চাচা দরজায় টোকা দিলেন। অর্ঘ, তুই কি জেগে আছিস? চাচার কণ্ঠ শোনা মাত্রই জানলার বাইরে সেই দৃশ্যটা মিলিয়ে গেল। অর্ঘ হাঁপাতে হাঁপাতে দরজা খুলল। তার কপালে তখন ঘাম জমেছে। সে চাচাকে সব খুলে বলল। চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওদের নজর পড়ছে তোর উপরে, ওরা মানুষের ভয়ে খেতে ভালোবাসে। চাচা তার পকেট থেকে একটা লোহার আংটি বের করে অর্ঘকে দিলেন। এটা পরে থাক, এটা শুধু লোহা নয়, এতে কিছু দোয়া পড়ে দম করা আছে, আর কাল সকালে তোকে আমজাদ ফকিরের কাছে নিয়ে যেতে হবে। সকালবেলা গ্রামের পরিবেশটা বেশ শান্ত মনে হলেও অর্ঘর ভেতরে এক অস্থিরতা কাজ করছিল। রহমত চাচা তাকে নিয়ে বের হলেন গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে ঘন জঙ্গল শুরু হয়েছে। সেখানেই ছোট্ট একটা কুড়ে ঘরে থাকেন আমজাদ ফকির। আমজাদ ফকিরের বয়স কত বোঝা দেয়, চামড়া কুচকে গেছে, কিন্তু চোখের দৃষ্টি এখনো ঈগলের মতো তীক্ষ্ণ। অর্ঘকে দেখেই তিনি একটা শুকনো হাসি হাসলেন। শহরের রক্ত গ্রামে এসে গরম হয়ে গেছে, তাই না রে বাপ? ফকিরের কথা শুনে অর্ঘ চমকে উঠল। রহমত চাচা বিস্তারিত বলার আগেই ফকির হাত তুলে থামিয়ে দিলেন। তিনি একটি মাটির পাত্রে কিছু পানি নিয়ে তাতে কয়েকটা শুকনো পাতা ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ সেই পানির দিকে তাকিয়ে থেকে তিনি গম্ভীর স্বরে বললেন, অর্ঘ, তুই কাল রাতে যাকে দেখেছিস সে সাধারণ কোনো বিচারণকারী নয়। সে হলো এক এলাকার প্রাচীন রক্ষক। তোর পূর্বপুরুষরা এই জমিদার বাড়িতে একটা বড় অন্যায় করেছিল, যার ঋণ আজও শোধ হয়নি। আমজাদ ফকির বলতে শুরু করলেন মায়াপুরের সেই নিষিদ্ধ ইতিহাসের কথা। প্রায় 150 বছর আগে অর্ঘর প্রদীপ পাহ যখন এই অঞ্চলের নায়েব ছিল, তখন এক বিশেষ প্রজাতির নরিজিন এর বসতিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল একটি গুপ্তধনের লোভে। সে আগুনের ধোঁয়ায় নাকি কয়েকটা নিষ্পাপ প্রাণ শেষ হয়ে গিয়েছিল। এরপর থেকেই ওই বংশধর পুরুষের ওপর এক অভিশাপ নেমে আসে। অর্ঘ অবাক হয়ে শুনছিল, কিন্তু ফকির সাহেব, আমি তো এসব বিশ্বাস করি না। সায়েন্স বলে। ফকির সাহেব তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, সায়েন্স যেখানে শেষ হয় সেখান থেকে আমাদের জগৎ শুরু হয়। আজ রাতে তুই একা ওই জমিদার বাড়িতে যাবি, তবে খালি হাতে নয়। ফকির অর্ঘকে এক থালি কালো সর্ষে আর একটা ছোট্ট মাটির প্রদীপ দিলেন। তিনি নির্দেশ দিলেন, সূর্যাস্তের ঠিক পর যখন আকাশ লাল হবে, তখন তুই ওই বাড়ির দরজার সদর দরজায় এই প্রদীপটা জ্বালাবি, আর চারিদিকে সর্ষে ছিটিয়ে একটা বৃত্ত তৈরি করবি। মনে রাখিস, বৃত্তের বাইরে পা দিলেই তোর বিপদ। তারা তোকে প্রলোভন দেখাবে, পরিচিত কণ্ঠে ডাকবে, এমনকি মৃত আত্মীয়দের রূপ ধরেও আসতে পারে, কিন্তু তুই সরবি না। রহমত চাচা ভয়ে কাঁপছিলেন। তিনি বললেন, ফকির সাহেব, ছেলেটা একা পারবে তো? ফকির নিরুত্তাপ্ত হয়ে কণ্ঠে বললেন, বাঁচার ইচ্ছা থাকলে পারবে। ও রক্তে সেই নায়েবের তেজ আছে কিনা আজই বোঝা যাবে। বাড়ি ফিরে অর্ঘ দেখল তার হাত কাঁপছে। যুক্তি আর বিজ্ঞান তাকে বলছে এগুলো পাগলামি, কিন্তু কাল রাতে সেই জলচর মানবের স্মৃতি তাকে তাড়না করছে। বিকালের দিকে আকাশটা হঠাৎ কেমন যেন কালচে বেগুনি হয়ে গেল। কোনো পাখি ডাকছে না, এমনকি গ্রামের গবাদি পশুগুলো আজ কেমন যেন অস্থির। অর্ঘ তৈরি হলো। পকেটে সেই লোহার আংটি, হাতে মাটির প্রদীপ আর কালো সর্ষের থলি। সে জানে আজকের রাতটা কেবল সাহসের পরীক্ষা নয়, এটি তার অস্তিত্বের লড়াই। জমিদার বাড়ির ভাঙা গেট দিয়ে ঢোকার পর অর্ঘর সামনে কি দেখা দিল? কেন হঠাৎ করে তার মৃত্যু দাদির কণ্ঠস্বরে তাকে ডাকতে শুরু হলো? আর সেই বিশাল বটগাছের ডালে ঝুলন্ত ছায়াগুলো আসলে কি? জমিদার বাড়ির ভেতরে আগাছায় জঙ্গল হয়ে আছে, বাতাসে পচা পাতার গন্ধ আর এক ধরনের অদ্ভুত স্যাঁতস্যাঁতে ভাব। আমজাদ ফকিরের কথা মতো অর্ঘ সদর দরজার ঠিক সামনে বসে পড়ল। কাপা হাতে প্রদীপটা জ্বালিয়ে সে চারিদিকে কালো সর্ষে ছিটিয়ে একটা নিখুঁত বৃত্ত তৈরি করলো। প্রদীপটা জ্বলে ওঠার ঠিক পর মুহূর্তেই পরিবেশ পাল্টে গেল। চারপাশ থেকে ফিসফিসানি শব্দ শুরু হলো। মনে হচ্ছিল দেয়ালের ইটগুলো একে অপরের সাথে কথা বলছে। হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের বিষয়, অর্ঘর প্রদীপটা শিখাটা স্থির হয়ে আছে।
যেন অদৃশ্য কোনো দেয়াল তাকে রক্ষা করছে। হঠাৎ অর্ঘ্যর কানে ভেসে এলো এক অতি পরিচিত কণ্ঠস্বর। অর্ঘ্য, বাবা তুই এখানে কেন? ঘরে আয় বাপ, খুব ঠান্ডা লাগছে রে। অর্ঘ্য চমকে উঠল। এটা তার মৃত দাদির গলা। সে ছোটবেলায় এই গলা শুনেই বড় হয়েছে। সে প্রায় বৃত্তের বাইরে পা দিতে যাচ্ছিল, ঠিক তখনই আমজাদ ফকিরের সতর্কবাণী কানে বাজল, তারা পরিচিত কণ্ঠে ডাকবে, কিন্তু সরবি না। অর্ঘ্য চোখ বন্ধ করে নিজেকে সামলালো। সে বুঝতে পারল এটা সত্য নয়, কেবলই দৃষ্টিভ্রম। রাত যত বাড়তে লাগলো, জমিদার বাড়ির দৃশ্যপট ততই বিভৎস হতে শুরু করলো। বাড়ির ভাঙা জানলাগুলো দিয়ে নীলচে আলো বেরোতে লাগলো। হঠাৎ বটগাছটার দিক থেকে বিকট শব্দে কিছু একটা মাটিতে নামলো। অর্ঘ্য চোখ মিলতেই দেখলো বৃত্তের ঠিক ওপাশে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির সত্তা। তার গায়ের চামড়া অনেকটা পোড়া কাঠের মতো কালো এবং খসখসে। উচ্চতায় সে প্রায় 10 ফুট। মাথায় কোনো চুল নেই, কিন্তু কপালে বড় বড় দুটো শিং। তার নিঃশ্বাস থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। সত্তাটি বিকট শব্দে হেসে উঠল। অল্প বয়সে মরণকে ডাকছিস রে ছোকরা? তোর পূর্বপুরুষরা আমাদের ঘর পুড়িয়েছিল, আজ আমি তোকে পুড়িয়ে খাক করে দেব। জিনটি তার বিশাল হাত দিয়ে বাড়িয়ে বৃত্তের ভেতরে ঢোকানোর চেষ্টা করলো, কিন্তু বৃত্তের কিনারে হাত আসতে নীল রঙের বিদ্যুৎ চমকে উঠল। জিনটি ব্যথায় আর্তনাদ করে পিছিয়ে গেল। সে বুঝতে পারলে এই বৃত্ত ভেদ করা তার পক্ষে অসম্ভব, যতক্ষণ না অর্ঘ্য নিজে বাইরে বেরোচ্ছে। জিনটি তখন তার রূপ পাল্টাতে শুরু করলো। আগুনের দেহর বদলে সে এক সুন্দরী তরুণীর রূপ নিল। তার পরনে সাদা শাড়ি, মাথায় সোনার মুকুট আর চোখের মণি দুটো হীরের মতো জ্বলছে। সে অত্যন্ত করুণ সুরে বলতে শুরু করলো, অর্ঘ্য, আমরা কেবল আমাদের অধিকার চাই। আমাদের অনেকগুলো বাচ্চা ওই আগুনে মারা গিয়েছিল। তুমি কি পারো না আমাদের মুক্তি দিতে? ওই জমিদার বাড়ির ভেতরে একটা পুরনো সিন্দুক আছে, সেখানে একটা রূপের তলোয়ারও আছে। ওটা উদ্ধার করলেই আমাদের মুক্তি হবে। অর্ঘ্য বুঝতে পারল না এটা কি নতুন কোনো ফাঁদ নাকি সত্যি মুক্তির পথ। তরুণটি হাসলো। সে হাসিতে এক ধরনের মায়াবী আকর্ষণ ছিল। সে অর্ঘ্যর দিকে হাত বাড়িয়ে দিল। এই অর্ঘ্য, ভয় নেই, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। অর্ঘ্যর পা ধরে যেন নিজের অজান্তে বৃত্তের বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠল। তার যুক্তি কাজ করছে না, কেবল সে মায়াবী ডাক তাকে টানছে। জিনটি যখন বুঝতে পারলো তার মায়াজালে অর্ঘ্য পা দিচ্ছে না, তখন সে অট্টহাসি দিয়ে বাড়ির ভেতরে মিলে গেল। চারপাশ আবার নিস্তব্ধ, কিন্তু অর্ঘ্যর মনে হলো বাড়ির ভেতর থেকে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমজাদ ফকির বলেছিলেন বৃত্তে থাকতে, কিন্তু তিনি এও বলেছিলেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে প্রদীপ হাতে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে। অর্ঘ্য প্রদীপটি হাতে নিল। আশ্চর্য বিষয়, সে যখন হাঁটছে বৃত্তের সেই সর্ষেগুলো যেন বাতাসের টানে তার পায়ের চারপাশে ঘুরছে। সে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। দেয়ালে নোনা ধরা নকশাগুলো যেন অন্ধকারে নড়াচড়া করছে। বাড়ির ভেতরটা এক বিশাল গোলক ধাঁধা। হঠাৎ তার নজরে এলো একটি ছোট্ট সিঁড়ি, যা মাটির নিচে চলে গেল। সেখানে থেকে মৃদু নীল আলো আসছে। অর্ঘ্যর মনে হলো আমজাদ ফকিরের আসল উদ্দেশ্য তাকে এখানে পাঠানোছিল। সে সিঁড়িতে নিচে নামলো। নিচে নেমে সে যা দেখলো তাতে তার চোখ ছানা পড়া। এটি একটি গুপ্ত কক্ষ। চারিদিকে হাড়গোড় ছড়িয়ে ছিটে আছে, আর কক্ষের মাঝখানে একটি পাথরের বেদির ওপরে রাখা আছে একটি কারুকার্য খচিত রূপের তলোয়ার। তলোয়ারের হাতলে বসানো আছে একটি রক্তবর্ণের পাথর, যাতে কে থেকে দপদপ করে চলছে। অর্ঘ্য তলোয়ারের দিকে হাত বাড়াতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক ভারী কণ্ঠস্বর ভেসে এলো, থামো, ওটা ছোবে না। অর্ঘ্য ঘুরে দেখলো আমজাদ ফকির দাঁড়িয়ে আছে, কিন্তু ফকিরের গায়ের পোশাক ছিঁড়ে গেছে এবং তার কপাল দিয়ে রক্ত ঝরছে। ফকির হাঁপাতে হাঁপাতে বললেন, অর্ঘ্য, ওরা আমাকে আটকানোর চেষ্টা করেছিল। এই তলোয়ারটাই হলো সেই চাবিকাঠি যা দিয়ে ওদের জগতের দরজা খোলা যায়। তোমার প্রতিপিতামহ এটি চুরি করেছিলেন বলেই তারা এই বংশকে অভিশাপ দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণ থেকে সেই বিশাল সিংওয়ালা জিনটি বেরিয়ে এলো। এবার সে একা নয়, তার পেছনে আরো অনেকগুলো ছায়া অবয়ব। ঘরের তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে গেল। জিনটি গর্জে উঠল, ফকির, তুই আজ একে বাঁচাতে পারবি না। তলোয়ার আমাদের আর এই বংশের শেষ প্রদীপ আজ নিভবে। আমজাদ ফকির অর্ঘ্যর দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, অর্ঘ্য, তলোয়ারের হাতলের সেই লাল পাথরটা চেপে ধরো। ওটাই ওদের শক্তির উৎস এবং ওদের দুর্বলতা। কিন্তু সাবধান, ওটা স্পর্শ করা মানেই তোমার জীবনের ঝুঁকি। অর্ঘ্য দেখল জিনটি তার দিকে ধেয়ে আসছে। তার হাতে কোনো অস্ত্র নেই, কেবল সেই রূপরেখায় তলোয়ারটি শেষ ভরসা। সে জীবনের মায়া ত্যাগ করে তলোয়ারটির দিকে ঝাঁপিয়ে পড়ল।
তলোয়ারটি হাতে নিতেই সারা ঘরে এক উজ্জ্বল সাদা আলো ছড়িয়ে পড়ল। সে আলোতে জিনদের কালো অবয়বগুলো কুকড়ে যেতে শুরু করলো। সিংওয়ালা জিনটি ব্যথায় চিৎকার করে পেছাতে পেছাতে বলল, অসম্ভব, একজন সাধারণ মানুষের শরীরে এই তলোয়ারের তেজ সহ্য হওয়ার কথা না, তুই কর। আমজাদ ফকির দেয়াল ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ও কেবল সাধারণ মানুষ নয়, ওর শরীরে সেই নায়াবের রক্ত আছে যেই তলোয়ারের আসল রহস্য জানতো। অর্ঘ্য পাথরটা ছাড়বে না, ওটাই এখন তোমার প্রাণ শক্তি। হঠাৎ ঘরের চারিদিকে দেয়াল থেকে অসংখ্য ছায়া হাত বের হলে এলো অর্ঘ্যকে টেনে ধরার জন্য। অর্ঘ্য তলোয়ারটি শূন্যে ঘোরাতেই আগুন আর বিদ্যুতের একটি বলই তৈরি হলো। সে দেখল তলোয়ারের ছোঁয়ায় সেই ছায়াগুলো ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছে। কিন্তু প্রধান জিনটি দমে যাওয়ার পাত্র নয়। সে তার দীর্ঘ নখগুলো বের করে অর্ঘ্যকে বুকে আঘাত করার জন্য ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে অর্ঘ্য তলোয়ারের ডগা দিয়ে মাটিতে একটা আঘাত করল। মেঝে ফেটে সেখান থেকে নীল শিখা বেরিয়ে এসে জিনটিকে ঘিরে ফেলল। আগুনে সেই বেষ্টনীতে আটকা পড়ে জিনটি তার আসল রূপ ধারণ করল। বিশাল এক দানবী আকৃতি, যারা ডানাগুলো বাদুরের মতো, আর শরীর থেকে গন্ধ বেরোচ্ছে পচা মাংসের। আগুনের ভিতরে থাকা জিনটি হঠাৎ শান্ত হয়ে গেল। তার কণ্ঠে ক্রোধের বদলে এক গভীর বিষাদ শোনা গেল। সে বলল, অর্ঘ্য, আমাদের লড়াই কেবল ক্ষমতার জন্য নয়। 150 বছর আগেই তোমার প্রপিতামহ এই তলোয়ারের পাথরটি আমাদের রানীর বুক থেকে ছিনিয়ে নিয়েছিলেন। পাথরটি ছাড়া আমাদের জগৎ অন্ধকারে ডুবে গেছে। আমরা শুধু আমাদের আলো ফেরত চাই। অর্ঘ্য থমকে গেল। সে তলোয়ারটি নামিয়ে আনলো। তার মনে হলো সে কি তবে কোনো অন্যায়কারীর পক্ষ নিচ্ছে। আমজাদ ফকির চেঁচে উঠলেন, অর্ঘ্য, ওদের কথায় ভুলো না, ওরা মায়া তৈরি করতে ওস্তাদ। কিন্তু অর্ঘ্য লক্ষ্য করলো তলোয়ারের সেই লাল পাথরটা এখন আর তাকে হাতে ছ্যাঁকা দিচ্ছে না, বরং একটা মৃদু স্পন্দনের মতো ধুকপুক করছে, ঠিক যেন একটা হৃৎপিণ্ড। সে বুঝতে পারলো এই পাথরটি আসলে একটা জীবন্ত সত্তা। অর্ঘ্য জিনটির দিকে তাকিয়ে বলল, যদি আমি এই পাথর তোমাদের ফিরিয়ে দেই, তবে কি তোমরা মায়াপুর গ্রাম এবং আমার পরিবারকে অভিশাপ থেকে মুক্ত দেবে? জিনটি তার বিশাল মাথা নত করল। আমি শপথ করছি, নুরি জিনদের জগৎ থেকে আর কখনোই মানুষের সীমানা অতিক্রম করবে না। আমাদের রানীর প্রাণ ফিরে পেলে আমরা শান্ত হব। অর্ঘ্য পাথরটি খোলার জন্য হাত বাড়ালো, কিন্তু সে জানতো না এই পাথরটি খুললে তলোয়ারের তেজ তাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তলোয়ারের বাঁধন আলগা হতেই ঘরের ছাদ কাঁপতে শুরু করলো। তারপর ওকের ইটের টুকরো আর ধুলো পড়তে লাগলো। পাথরটি তলোয়ার থেকে আলগা হওয়ার পর মুহূর্তে অর্ঘ্যর মনে হলো তার শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিচ্ছে। সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। পাথরটি এখন তার হাতে তালুতে জ্বলজ্বল করছে। ঠিক সেই সময় ঘরের পরিবেশ হঠাৎ বদলে গেল। যে আগুনের বলয়টি জিনটিকে আটকে রেখেছিল সেটি হঠাৎ নিভে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জিনটি অর্ঘ্যর দিকে তীরে এলো না, বরং সে অপলক দৃষ্টিতে পাথরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ পেছন থেকে আমজাদ ফকিরের অট্টহাসি শোনা গেল। অর্ঘ্য পিছনে তাকিয়ে দেখল, এতক্ষণ যে ফকিরকে দুর্বল আর রক্তাক্ত মনে হচ্ছিল, তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং তার চোখে মুখে এক পৈশাচিক আনন্দ। বোকা ছেলে, ফকির গর্জে উঠলেন, তুই ভেবেছিস আমি তোকে রক্ষা করতে এসেছি? এই পাথরের শক্তি কেবল তোর মতো রক্তধারার মানুষই জাগ্রত করতে পারত। আমি গত 20 বছর ধরেই এই দিনটির অপেক্ষা করছিলাম। অর্ঘ্য অবাক হয়ে বলল, ফকির সাহেব, আপনি কি বলছেন? ফকির এগিয়ে এসে তার লাঠি দিয়ে অর্ঘ্যর হাতে আঘাত করলেন। পাথরটি ছিটকে গিয়ে ফকিরের পায়ে পড়ল। তিনি সেটি কুড়িয়ে নিলেন। এই পাথরটি কেবল জিনদের রানীর প্রাণ নয়, এটি যে ধারণ করবে সমরত্ব লাভ করবে। আমি এই জিনগুলোকে ব্যবহার করেছি তোকে এখানে নিয়ে আসার জন্য। ওদের সাথে আমার কোনো শত্রুতা নেই, বরং আমি ওদের দাস বানিয়ে রাখতে চাই। জিনটি যখন দেখল আমজাদ ফকির তাকে ধোঁকা দিয়েছে, সে গর্জে উঠে ফকিরের দিকে ধেয়ে গেল। কিন্তু ফকির পকেট থেকে কিছু ধুলো ছিটিয়ে দিতেই বাতাসে একটি অদৃশ্য প্রাচীর তৈরি হলো। যেটি সেই দেয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল। ফকির পাথরের দিকে তাকিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। পাথরের রং লাল থেকে ধীরে ধীরে কালো হতে শুরু করলো। অর্ঘ্য বুঝতে পারল ফকির এই পবিত্র পাথরটিকে অপবিত্র করে কালো জাদুর শক্তিতে রূপান্তর করেছেন। যদি এটি কালো হয়ে যায় তবে পুরো মায়াপুর গ্রাম এক চিরস্থায়ী অন্ধকারে তলিয়ে যাবে। অর্ঘ্য শরীর এখনো আবশ, কিন্তু সে হাল ছাড়ল না। সে দেখল তার পাশে পড়ে থাকা সেই রূপোর তলোয়ারটি এখন পাথরবিহীন হওয়ার কারণে সাধারণ একটি ধাতব খণ্ডের মতো দেখাচ্ছে।
কিন্তু সে তলোয়ারের গায়ে খোদাই করা কিছু লিপি হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। অর্ক বুঝতে পারল তলোয়ারের শক্তি পাথরে নয়, বরং যে এটি চালাচ্ছে তার ইচ্ছা শক্তিতে। সে অতি কষ্টে হামাগুড়ি দিয়ে তলোয়ারটি ধরল। ঠিক সেই মুহূর্তে জিনটি অর্ঘর মতো মনের গভীর থেকে কথা বলে উঠল, অর্ঘ, আমাদের লড়াই এখন এক, ফকিরও থামাও, নতুবা আমাদের জগৎ আর তোমাদের জগৎ কোনোটি টিকবে না। আমজাদ ফকিরের চারপাশে বাতাস কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। তিনি দুই হাত তুলে চিৎকার করে বললেন, এখন এই পৃথিবীর নিয়ম আমি লিখব। মানুষ আর জিন সবই আমার ইশারায় চলবে। পাথর থেকে নির্গত কালো রশ্মিগুলো দেয়ালের হাড়গুলোকে যেন জ্যান্ত করে তুলেছে। মৃত মানুষের কঙ্কালগুলো নড়তে শুরু করলো। অর্ঘ দেখল সেই বিশাল সিংহওয়ালা জিনটি ফকিরের মায়াজালে আটকা পড়ে যন্ত্রণায় ছটফট করছে। জিনটি তার দিকে করুণ চোখে তাকালো। অর্ঘ বুঝতে পারল ঘৃণা দিয়ে নয়, বরং ত্যাগের শক্তি দিয়ে এই অন্ধকারের মোকাবেলা করতে হবে। অর্ঘ তলোয়ারটি উঁচিয়ে ফকিরের দিকে দৌড়ে গেল, কিন্তু ফকিরের মন্ত্রপুত সে অদৃশ্য প্রাচীর তাকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। অর্ঘর কপাল ফেটে রক্ত ঝরছে। ফকির হাসলেন, অর্ঘ, তোর প্রপিতামহ ছিল লোভী, আর তুই হলি বোকা। রক্ত দিয়ে যে বন্ধন তৈরি হয় তা কেবল রক্ত দিয়েই শেষ হয়। অর্ঘ হঠাৎ থামলো। সে মনে মনে ভাবল, রক্ত দিয়ে যদি শেষ হয় তবে তাই হোক। সে তলোয়ারের ধারালো ফালায় নিজের হাতের তারা চেপে ধরল। তার তাজা রক্ত তলোয়ারদের খোদাই করা লিপিগুলোর ওপর গড়িয়ে পড়তে লাগলো। মুহূর্তের মধ্যে তলোয়ারটির নীল নয়, বরং টকটকে লাল আলোয় জ্বলে উঠল। তলোয়ারের সে প্রাচীন লিপিগুলো জেগে উঠে চিৎকার করে উঠল যেন। অর্ঘ চিৎকার করে জিনটিকে বলল, তোমার হাত দাও। জিনটি অবাক হলো, তার বিশাল কালো হাত বাড়িয়ে দিল। অর্ঘ তলোয়ারের রক্তমাখা অংশটি জিনের হাতের উপর রাখল। মানুষের রক্ত আর জিনের অতিপ্রাকৃত শক্তির মিলনে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। ফকিরের তৈরি অদৃশ্য দেয়ালটি কাচের মতো চুরমার হয়ে গেল। ফকির আতঙ্কিত হয়ে পিছিয়ে গেলেন। না, এটা হতে পারে না। মানুষ আর জিন কখনোই এক হতে পারে না। অর্ঘ আর জিনটি একসাথে ফকিরের দিকে ধেয়ে গেল। অর্ঘ তলোয়ার দিয়ে ফকিরের হাতে থাকা পাথরটি লক্ষ্য করে আঘাত করল। পাথরটি ফকিরের হাত থেকে ছিটকে গিয়ে সেই পাথরের বেদির উপর পড়ল, যেখানে এটি 150 বছর ধরে ছিল। পাথরটি বেদির সংস্পর্শে আসতেই সারা বাড়ি ভূমিকম্প শুরু হলো। মাটির নিচের কুঠুরির ছাদ ফাটতে শুরু করেছে। ধুলো আর বালিতে চারিদিকে অন্ধকার হয়ে এলো। ফকির পাথরের লোভে পাগলের মতো সেদিকে ছুটলেন, কিন্তু বিশাল এক পাথরের চাই তার উপরে এসে পড়ল। জিনটি অর্ঘকে তার বিশাল ডানা দিয়ে জড়িয়ে ধরল। অর্ঘ, চোখ বন্ধ করো। অর্ঘ তাকিয়ে দেখল সেই শতাব্দী প্রাচীন জমিদার বাড়িটি এখন স্রেফ ধুলোর স্তূপ। মাটির নিচে সে গোপন কুঠুরি ধসে পড়ার সাথে সাথে পুরো ইমারতটি মাটির সাথে মিশে গেছে। আমজাদ ফকিরের আর কোনো চিহ্ন নেই। অর্ঘর পাশে পড়ে আছে সেই রূপোর তলোয়ারটি, কিন্তু তার উজ্জ্বলতা এখন স্মিত। সেটা এখন কেবলই একটি সাধারণ প্রাচীন অস্ত্র। হঠাৎ তার সামনে বাতাসের ঝাপটা লাগলো। সেই বিশাল সিংহওয়ালা জিনটি তার সামনে এসে দাঁড়ালো। তবে এবার তাকে আর ভয়ঙ্কর মনে হচ্ছে না। তার অবয়বে এক ধরনের রাজকীয় আভিজাত্য ফুটে উঠেছে। তার হাতে সেই লাল পাথরটি যা এখন আবার হৃৎপিণ্ডের মতো দপদপ করে চলছে। জিনটি অর্ঘর সামনে হাঁটু গেড়ে বসলো। এইটি জিন জাতির ইতিহাসে এক বিরল দৃশ্য। এক প্রবল শক্তিশালী জিন একজন মানুষের সামনে মাথা নত করছে। জিনটি ধীর স্বরে বলল, অর্ঘ, তুমি আজ কেবল আমাদের রানী ও প্রাণ ফিরে দাওনি, তুমি এক চরম বিনাশ থেকে দুই জগৎকে রক্ষা করেছ। আমজাদ ফকির যদি ওই পাথরটি পুরোপুরি কালো জাদুতে কাজ কবজা করে ফেলত, তবে আমাদের পুরো জাতি তার দাসে পরিণত হতো। অর্ঘ অবাক হয়ে জিজ্ঞাসা করল, পাথরটি এখন কি নিরাপদ? জিনটি উত্তর দিল, হ্যাঁ, এটি আজ রাতেই আমাদের রানীর বক্ষে স্থাপন করা হবে। আজ থেকে মায়াপুর গ্রাম অভিশাপ মুক্ত। তোমার পরিবার আর কোনো অদৃশ্য আতঙ্কে দিন কাটাবে না। জিনটি তার হাতে থেকে একটি ছোট্ট পান্না অর্ঘর দিকে বাড়িয়ে দিল। এটা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। যখনই বিপদে পড়বে বা আমাদের সাহায্যের প্রয়োজন হবে, এটি হাতে নিয়ে মায়াপুরের উত্তর দিকে মুখ করে ডাকবে। আমরা তোমার ঋণ ভুলব না। মুহূর্তের মধ্যে দমকা হাওয়া এলো এবং জিনটি অদৃশ্য হয়ে গেল। অর্ঘ একা দাঁড়িয়ে রইল ভোরের আলোয়। দূরে গ্রাম থেকে ফজরের আজান ভেসে আসছে। গ্রামের মানুষ ঘুম থেকে জেগে উঠেছে। তারা কেউ জানবে না গত রাতে এই ধ্বংসস্তূপের নিচে কি ঘটে গেছে। অর্ঘ ধীর পায়ে রহমত চাচার বাড়ির দিকে হাঁটা দিল। চাচা সারা রাত জায়নামাজে বসে দোয়া করছিলেন। অর্ঘকে অক্ষত অবস্থায় দেখিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। অর্ঘ, তুই ফিরে এসেছিস? আমি তো ভেবেছিলাম আর কোনোদিন তোকে দেখতে পাবো না। অর্ঘ হাসল। চাচা, ভয় নেই, মায়াপুরের অন্ধকার চিরতরে কেটে গেছে।
তবে অর্ঘ্য জানতো না আমজাদ ফকিরের মৃত্যু কি সত্যি হয়েছে নাকি ধ্বংসস্তূপের নিচ থেকে কোনো কালো আত্মা এখনো মুক্তির পথ খুঁজছে। অর্ঘ্য যখন ঢাকা ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখন গ্রামে এক অদ্ভুত লোকের আগমন ঘটল। লোকটির পরনে দামি স্যুট, চোখে সানগ্লাস। গ্রামে মিঠো পথে তাকে বড্ড বেমানান লাগছিল। সে নিজেকে প্রত্নতত্ত্ববিদ হিসেবে পরিচয় দিল এবং জমিদার বাড়ির ধ্বংসস্তূপের উপর বিশেষ আগ্রহ দেখাতে শুরু করলো। অর্ঘ্যর খটকা লাগলো। সে লক্ষ্য করলো লোকটির হাতের তালুতে একটা অদ্ভুত উল্কি, ঠিক যেমনটি আমজাদ ফকিরের ঘরের দেয়ালে আঁকা ছিল। সেদিন বিকেলে অর্ঘ্য যখন তার ঘরে বসেছিল হঠাৎ ঝিনটির দেয়া সেই সবুজ পান্নাটি তীব্রভাবে জ্বলতে শুরু করলো। অর্ঘ্য বুঝতে পারলো এটি কোনো বিপদের সংকেত। সে জানলার ফাঁক দিয়ে দেখল সেই আগন্তুকটি ধ্বংসস্তূপের ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছে যেখানে আমজাদ ফকির চাপা পড়েছিলেন। লোকটি পকেট থেকে একটি ছোট্ট শিশি বের করে সেখানে কিছু তরল ঢেলে দিল। সাথে সাথে মাটি থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করলো। অর্ঘ্য আর দেরি করল না। সে তার ব্যাগে রাখা সেই রূপোর তলোয়ারটি নিয়ে দ্রুত সেদিকে ছুটল। অর্ঘ্য সেখানে পৌঁছাতেই লোকটি ঘুরে তাকালো। তার মুখে এক বিদ্রুপের হাসি। নাহিদ ইসলাম অর্ঘ্য, তাই তো? আমার বড় ভাই আমজাদ তোমার হাতে পরাজিত হয়েছে শুনে আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন দেখছি তুমি সত্যি সাধারণ কিছু একটা ধারণা করছো। অর্ঘ্য থমকে গেল। বড় ভাই? তার মানে আপনিও? হ্যাঁ, আমি আজমল। আমার বংশ পরম্পরায় এই কালো জাদু চর্চা করি। আমজাদ ছিল কাঁচা খেলোয়াড়। সে শক্তির লোভে ভুল করেছিল, কিন্তু আমি এসেছি প্রতিশোধ নিতে নয়, বরং আমার ভাইয়ের অসমাপ্ত কাজ শেষ করতে। আজমল তার হাতে লাঠি দিয়ে মাটিতে ঠুকতেই চারপাশের বাতাস জমে বরফে গেল। কিন্তু এবার অর্ঘ্যের হাতে কোনো প্রতীক্ষাবৃত্ত নেই। সে একা। আজমল তার জাদুতে, শক্তিতে মাটি থেকে সেই প্রাচীন হাড়গুলোকে আবার জাগিয়ে তুলতে শুরু করলো। অর্ঘ্য দেখল আজমলের শক্তি আমজাদ ফকিরের চেয়ে অনেক বেশি সুসংহত। সে পকেট থেকে সেই পান্নাটি বের করে মায়াপুরের উত্তর দিকে মুখ করে চিৎকার করল, আমার বন্ধু, আজ আমার সাহায্য প্রয়োজন। মুহূর্তের মধ্যে আকাশ কালো মেঘ শুরু করে জমল। বজ্রপাতের শব্দে চারপাশ কেঁপে উঠল। সে সিংহওয়ালা জিনটি সশরীরে আবির্ভূত হলো না ঠিকই, কিন্তু এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মতো শক্তি আজমলকে উড়িয়ে নিয়ে আছাড় দিল। জিনটির কণ্ঠস্বর অর্ঘ্যর কানে প্রতিধ্বনিত হলো, অর্ঘ্য, তরোয়ালের আঘাতে তোমার হাতলে তোমার রক্ত নয়, এবার তোমার সাহস ঢেলে দাও। ওটি কেবল একটা অস্ত্র নয়, ওটি একটি বিচারক। অর্ঘ্য চোখ বন্ধ করল। সে কোনো জাদুর কথা ভাবল না, বরং এই গ্রামকে রক্ষা করার তীব্র বাসনা অনুভব করল। তলোয়ারটি হঠাৎ করে সোনালি আলোয় জ্বলে উঠল। আজমল আতঙ্কিত হয়ে উঠল, কারণ সে জানত সোনালি আলো মানেই পবিত্র শক্তি, যা কালো জাদুকে পুড়িয়ে দেয়। আজমল সেই বাঁশি বাজিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আমজাদ ফকিরের আত্মা এবং আরও কিছু অতৃপ্ত আত্মাকে তলব করার চেষ্টা করছিল। মাটি ফেটে কালো ধোঁয়া উঠতে শুরু করেছে। অর্ঘ্য বুঝতে পারল আজমলকে থামানোর জন্য তলোয়ারের একটিমাত্র আঘাতই যথেষ্ট নয়, প্রয়োজন সেই শক্তির উৎসকে ধ্বংস করা। অর্ঘ্য দৌড়ে গিয়ে তলোয়ারটি সরাসরি আজমলের সেই কালো বাঁশি লক্ষ্য করে ছুঁড়ে মারল। তলোয়ারটি বাতাসের মধ্য দিয়ে যাওয়ার সময় যেন একটু উল্কা পিণ্ডের মতো দেখাচ্ছিল। বাঁশটি স্পর্শ করার সাথে সাথে সেটি চুরমার হয়ে গেল এবং সেখান থেকে এক প্রচণ্ড শকওয়েভ বেরিয়ে এলো। আজমল ছিটকে গিয়ে সে ধ্বংসস্তূপের গভীর গর্তে পড়ে গেল। সে গর্তটি ছিল আমজাদ ফকিরের সমাধিস্থল। মুহূর্তের মধ্যে গর্তটি ধসে গিয়ে আজমলকেও মাটির গভীরে চিরতরে সমাহিত করল। ধুলোবালি থিতলে এলে এক অপার্থিব নীরবতা নেমে এলো। মায়াপুরের আকাশ এখন পরিষ্কার। সে সিংহওয়ালা জিনটি সশরীরে অর্ঘ্যর সামনে আবির্ভূত হলো। এবার তার সাথে আরো অনেকগুলো ছোট ছোট ছায়া ছিল। বোধহয় তারা সেই নুরি জিনদের উদ্ধার হওয়া শিশুরা। জিনটি অর্ঘ্যর দিকে তাকিয়ে স্মিত হাসলো। সে বলল, অর্ঘ্য, আজ থেকে আমাদের ও তোমাদের জগতের মধ্যকার সেই রক্তের ঋণ চুকে গেল। এ তলোয়ারটি আর কোনো মানুষের হাতে থাকা নিরাপদ নয়, এটা আমাদের কাছেই থাক। অর্ঘ্য তলোয়ারটি জিনটির হাতে তুলে দিল। জিনটি তলোয়ারটি স্পর্শ করতেই সেটি এক মুঠো নক্ষত্রের ধূলিকণার মতো বাতাসে মিলিয়ে গেল। জিনটি বিদায় নেওয়ার আগে বলল, মনে রেখো অর্ঘ্য, সাহস আর সততা থাকলে পৃথিবীর কোনো অন্ধকারই তোমাকে স্পর্শ করতে পারবে না। ভালো থেকো বন্ধু। পরদিন সকালে অর্ঘ্য তার ব্যাগ গুছিয়ে বাড়ির উঠানে দাঁড়ালো। রহমত চাচা তাকে বিদায় দিতে এসে আবেগপ্রবণ হয়ে পড়লেন। গ্রামের মানুষ অর্ঘ্যকে এক বীরের চোখে দেখছে। যদিও তারা জানে না কেন, তাদের কাছে শুধু এইটুকু সত্য যে জমিদার বাড়ির সেই বিভীষিকার নেই। বাসে ওঠার সময় অর্ঘ্য তার পকেটে হাত দিল। দেখলো সবুজ সেই পান্নাটি এখনো সেখানে আছে। সেটা এখন আর জ্বলছে না, তবে হাত ছোঁয়ালে এক ধরনের উষ্ণতা অনুভব করা যায়। অর্ঘ্য জানলার বাইরে মায়াপুরের সবুজ ধানকে তার সেই দূরে দাঁড়িয়ে থাকা বটগাছটার দিকে তাকালো।
শহরের যান্ত্রিক জীবনে ফিরে গিয়ে হয়তো সে আবার ইঞ্জিনিয়ারিংয়ের জটিল সমীকরণে ডুবে যাবে, কিন্তু তার অবচেতন মনে সবসময় লেখা থাকবে মায়াপুরের সেই 10টি রোমাঞ্চকর রাত আর এক অলৌকিক বন্ধুত্বের গল্প। মায়াপুরের সেই পরিত্যক্ত জমিদার বাড়ির জায়গায় এখন নতুন সবুজ ঘাস জন্মাচ্ছে। গ্রামবাসীরা এখন আর সূর্যাস্তের পর ভয় পায় না। তবে মাঝে মাঝে কোনো এক অমাবস্যা রাতে দিঘির পাড়ে দাঁড়ালে নাকি বহুদূর থেকে একটা মিষ্টি গানের সুর ভেসে আসে, যা মনে করিয়ে দেয় এই পৃথিবীর পাশেই সমান্তরাল এক মায়াবী জগৎ আছে, যা কেবল হৃদয়ের চোখ দিয়ে দেখা যায় না। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকে 3টা গল্প? সামনে দেখা হবে জান্নাত ও আয়েশাপুরের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।